হ্যালো সবাইকে। তো আজকে আমাদের চ্যানেল সায়েন্স শেখো নিয়ে চলে এসে 28শে আগস্ট ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো আমাদের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম যে আমরা পার্টটা করব, যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা ন্যাশনাল বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। তো ন্যাশনালের মধ্যে দেখো প্রথম যে কোশ্চেনটা আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন অনুষ্ঠানের মাধ্যমে যুব সমাজের উদ্দেশ্যে ভাষণ প্রদান করবেন? কোন অনুষ্ঠান আমাদের যুব সমাজের উদ্দেশ্যে, কাদের কাদের উদ্দেশ্যে? যুব সমাজের উদ্দেশ্যে ভাষণ প্রকাশ করবেন হচ্ছে খেলো ইন্ডিয়া ডায়লগ অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানটার নাম কি? খেলো ইন্ডিয়া ডায়লগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগস্ট 27 তারিখে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়লগে যুব সমাজের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা জানান। এই কর্মসূচির মূল উদ্দেশ্য কী ছিল? মূল উদ্দেশ্য ছিল ভারত জুড়ে ফিটনেস ক্রিয়ায় অংশগ্রহণ, নেতৃত্ব প্রদান এবং রাষ্ট্র গঠন প্রক্রিয়াকে উৎসাহিত করা। ঠিক আছে, তাহলে প্রধানমন্ত্রী কিন্তু যুব সমাজদের উদ্দেশ্যে এই অনুষ্ঠানটা কিন্তু করেছে। ঠিক আছে, অনুষ্ঠান করবেন সেটা জানিয়েছেন। ভারতীয় রেলওয়ের অতিরিক্ত যানজট কমাতে কত কিলোমিটার রুটে কোয়াড্রাপল ট্রাকিং অর্থাৎ 4টা ট্রাকে রূপান্তর করার পরিকল্পনা করেছে? সেটা হচ্ছে 11,000 কিমি। বোঝা গেল? 11,000 কিমি কিন্তু অতিরিক্ত, মানে 4 ট্রাকের একটা রূপান্তর, রেল লাইনগুলো 4টে লাইনে রূপান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় রেলওয়ে দেশের 7টি উচ্চ জনঘনত্বযুক্ত এবং ব্যস্ততম রুটে প্রায় 11,000 কিমি জুড়ে লাইনের 4 লাইনের অর্থাৎ কোয়াড্রাপল ট্রাক, ঠিক আছে, করিডোরে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে রেলের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং যানজট অনেকটাই কমে যাবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে আমাদের গোয়া। হচ্ছে দেখো কোশ্চেনটা দেখো, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গোয়ার কোন স্থানে পুনর্নির্মিত হুতাত্মা স্মৃতি স্মারক এর উদ্বোধন করেছে? হুতাত্মা স্মৃতি স্মারক, ঠিক আছে, এটা কোথায় উদ্বোধন করেছে? এটা উদ্বোধন করা হয়েছে গোয়ার পাত্রা দেবীতে। ঠিক আছে, গোয়ার পাত্রা দেবীতে কি উদ্বোধন করেছে? প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উদ্বোধন করেছে হুতাত্মা স্মৃতি স্মারক। ঠিক আছে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগস্ট 26 তারিখে গোয়ার পুত্রা দেবীতে নির্মিত হুতাত্মা স্মৃতি স্মারক, ঠিক আছে, এর উদ্বোধন করেছে। এটি পুনরায় নির্মাণ করতে মোট কত খরচ হয়েছে? 9.50 করোড় ব্যয় হয়েছে। ঠিক আছে, 9.50 কোটি। নেক্সট কোশ্চেন হচ্ছে, সম্প্রতি ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন ওষুধে ক্ষতিকারক কোন উপাদানের পরীক্ষা ও সুরক্ষার জন্য 7টা রেফারেন্স স্ট্যান্ডার্ড চালু করেছে? তাহলে আইপিসি অর্থাৎ ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন, ঠিক আছে, কোন ওষুধের ক্ষতিকারক পরীক্ষা এবং সুরক্ষার জন্য 7টা রেফারেন্স স্ট্যান্ডার্ড চালু করেছে? আচ্ছা, সেটা হচ্ছে নাইট্রোজোমাইন ইমপিউরিটি। ঠিক আছে, নাইট্রোজোমাইন ইমপিউরিটির এই উপাদানটা পরীক্ষা এবং সুরক্ষার জন্য 7টা রেফারেন্স কিন্তু স্ট্যান্ডার্ড চালু করেছে। ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন বা আইপিসি আগস্ট 25 তারিখে 7টি নাইট্রোজোমিন ইমপিউরিটি রেফারেন্স স্ট্যান্ডার্ড চালু করেছে। এর লক্ষ্য কি? ওষুধে থাকা সম্ভাব্য ক্ষতিকারক নাইট্রোজোমাইন অশুদ্ধি শনাক্ত করা এবং সুরক্ষার মান উন্নত করা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারত কোন বছরের মধ্যে বিদ্যুৎ ক্ষেত্রে SCADA সিস্টেমের আমদানি সম্পূর্ণ বন্ধ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? আচ্ছা, সম্পূর্ণ আমদানি বন্ধ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কত সালের মধ্যে? সেটা হচ্ছে 2030 সালের মধ্যে। কত সালের মধ্যে? 2030 সালের মধ্যে সম্পূর্ণ কিন্তু বিদ্যুৎ ক্ষেত্রে যে SCADA সিস্টেম রয়েছে এখান থেকে আমদানি সম্পূর্ণ বন্ধ করে দেশীয় উপায়ে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করবে। বিদ্যুৎ ক্ষেত্রে সাইবার সুরক্ষা জোরদার করতে এবং আমদানি নির্ভরতা কমাতে ভারত একটি 3 বছরের স্বদেশীকরণ রোডম্যাপ 2026-27 থেকে 2028-29-30 প্রস্তাব করেছে। এর মাধ্যমে 2030 সালের পর SCADA ব্যবস্থার আন্তর্জাতিক আমদানি বন্ধ করা সম্ভব হবে।
ঠিক আছে, তাহলে আন্তর্জাতিক আমদানি কমিয়ে দিয়ে আমাদের দেশীয় যে ব্যবস্থা সেগুলো উন্নত করার লক্ষ্য। চলো চলে যাই আমরা নেক্সট টপিকে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে বিদেশি শিপিং লাইন, ঠিক আছে, বিদেশি শিপিং লাইনের ওপর নির্ভরতা কমাতে ভারতে আগামী 5 বছরে কতগুলি নতুন মার্চেন্ট ভেসেল বা পণ্যবাহী জাহাজ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। ঠিক আছে, মার্চেন্ট 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 ভেসেল বা পণ্যবাহী জাহাজ, যেগুলো দিয়ে তোমার জিনিসপত্র যা আসা করে বিদেশ থেকে আমদানি হয় বা রপ্তানি হয়, সেই খরচ কমাতে 100টা জাহাজ কিন্তু নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে। ভারত আগামী 5 বছরে 100টি নতুন মার্চেন্ট ভেসেল যোগ করার পরিকল্পনা করেছে। এর উদ্দেশ্য হলো বিদেশি শিপিং লাইনের যে শিপিং চার্জটা থাকে সেই শিপিং চার্জটা কিন্তু অনেক হয়, ঠিক আছে, ওটা কমানোর জন্য এই 100টা জাহাজ এরা নির্মাণ করবে। উপরে নির্ভরতা কমানো এবং বার্ষিক প্রায় দেখো 75 বিলিয়ন ফ্রেইট, ঠিক আছে, খরচ হ্রাস করা এর উদ্দেশ্য। নেক্সট কোশ্চেন স্টেট থেকে, দেখো এবার স্টেট টপিকে যে বিভিন্ন স্টেট থেকে যে কোশ্চেনগুলো তোমাদের আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো প্রথম কোশ্চেনটা কি, প্রথম কোশ্চেন হচ্ছে সম্প্রতি কোন রাজ্যের বিধানসভা সর্বসম্মতিক্রমে ইউরেনিয়াম অনুসন্ধান এবং খনি উত্তোলনের বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছে। তাহলে কোন রাজ্যের বিধানসভা এই ইউরেনিয়াম অর্থাৎ যেগুলো রেডিও অ্যাক্টিভ সেটা অনুসন্ধান এবং খনি উত্তোলনের বিরুদ্ধেও, ঠিক আছে, খনি সেখানে খনি তুমি তৈরি করতে পারবে না, সেটা হচ্ছে মেঘালয়া। ঠিক আছে, মেঘালয়ার বিধানসভা আগস্ট 26 তারিখে রাজ্যের মধ্যে ইউরেনিয়াম অনুসন্ধান ও খনি উত্তোলনের তীব্র বিরোধিতা করে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ করেছেন। ঠিক আছে, এরপরে হচ্ছে শিশুদের 7 বছর বয়সের মধ্যে প্রাথমিক পাঠ ও লেখার দক্ষতা নিশ্চিত করতে সিএম ইম্প্যাক্ট রিড অ্যান্ড রাইজ প্রোগ্রাম চালু করেছে কোন রাজ্য? তাহলে কোন রাজ্য রিড অ্যান্ড রাইজ, যেটা সিএম ইম্প্যাক্ট রিড অ্যান্ড রাইজ প্রোগ্রামটি চালু করেছে, সেটাও কিন্তু মেঘালয়ের উত্তর হবে। মেঘালয় সরকার আগস্ট 26 তারিখে সিএম ইম্প্যাক্ট রিড অ্যান্ড রাইজ সাক্ষরতা কর্মসূচি চালু করেছেন। এর উদ্দেশ্য হলো শিশুদের 7 বছর বয়সের মধ্যে বুনিয়াদি পড়া ও লেখার মধ্যে সক্ষমতা তৈরি করে তোলা। ঠিক আছে, তাহলে মেঘালয় কিন্তু এক্ষেত্রে যথেষ্ট এগিয়ে। পরে হচ্ছে দেখো দিল্লি লক্ষ্মী যোজনা, যেমন আমাদের এখানে লক্ষ্মীর ভাণ্ডার ছিল আগে, এখন অন্নপূর্ণা ভাণ্ডার হয়েছে, তেমন দিল্লি লক্ষ্মী যোজনা এর অধীনে যোগ্য মহিলাদের প্রতি মাসে কত টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে? তা আমাদের এখানে পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারে কত দেওয়া হবে? 3000 দেওয়া হবে। কিন্তু আমাদের দিল্লিতে যে লক্ষ্মী যোজনা বলে একটা যোজনা চালু হয়েছে, সেখানে কিন্তু 2500 টাকা করে প্রতি মাসে মেয়েদের দেওয়া হবে। দিল্লি সরকার সেপ্টেম্বর 1 তারিখে 2026 থেকে যোগ্য মহিলাদের প্রতি মাসে 2500 টাকা প্রদান করবে। আগস্ট 26 তারিখে প্রায় 2500 জন মহিলাকে অনুমোদন চিঠি বা অ্যাপ্রুভাল লেটার দেওয়া হয়েছে। ঠিক আছে, আগস্ট 26-এ কিন্তু 2500 জন মহিলাকে দেওয়া হয়ে গেছে অলরেডি। তো কত করে দেবে সেটা মনে রাখার বিষয়। ঠিক আছে, আর যোজনাটার নাম কি সেটা মনে রাখার বিষয়। গুজরাটের বানাসকান্থায় সম্প্রতি গোবর ভিত্তিক কত টন ধারণ ক্ষমতা বায়ো সিএনজি প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে? তাহলে এই যে হচ্ছে বায়ো সিএনজি প্ল্যান্ট, এখানে কিন্তু 100 টন পার ডে, প্রতিদিন 100 টন করে বায়ো সিএনজি কিন্তু উৎপাদন হবে। সিএনজি কম্প্যাক্ট ন্যাচারাল গ্যাস, এই গ্যাস উৎপাদন হবে কোথা থেকে? গোবর থেকে। ঠিক আছে, কোথায় সেটা মনে রাখতে হবে? বানাসকান্থা। ঠিক আছে, গুজরাটের বানাসকান্থা গ্রামীণ বজ্র থেকে শক্তি উৎপাদন, যেটাকে ওয়েস্ট টু এনার্জি বলা হয়, ওয়েস্ট টু এনার্জি উদ্যোগের অংশ হিসাবে 26 আগস্ট গুজরাটের বানাসকান্থায় প্রতিদিন 100 টন ধারণ ক্ষমতার গোবর ভিত্তিক বায়ো সিএনজি প্ল্যান্টে উৎপাদন করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, তোমাদের নেক্সট আছে হিন্দালকো ইন্ডাস্ট্রিজ ভারতের প্রথম গ্রিনফিল্ড সুপারফাইন PPT-80H প্ল্যান্ট কর্ণাটকের কোথায় স্থাপন করেছে? তাহলে হিন্দালকো ইন্ডাস্ট্রিজ কি স্থাপন করেছে? গ্রিনফিল্ড সুপারফাইন PPT-80H মানে কি? আচ্ছা, পিপিটি মানে হচ্ছে প্রেসিপিটেটেড, ঠিক আছে,
ATH মানে অ্যালুমিনিয়াম ট্রাইহাইড্রেট, ঠিক আছে, অ্যালুমিনিয়াম ট্রাইহাইড্রেট। এখানে দেখো লেখা আছে হিন্দালগো ইন্ডাস্ট্রিজ ভারতের প্রথম গ্রিনফিল্ড সুপারফাইন প্রেসিপিটেটেড অ্যালুমিনিয়াম ট্রাইহাইড্রেট অর্থাৎ PPT ATH প্ল্যান্ট স্থাপন করেছে কর্ণাটকের বেলাগাভি অঞ্চলে, ঠিক আছে, বেলাগাভি অঞ্চলে আগস্ট 27 তারিখে চালু হয় এই প্ল্যান্টের প্রাথমিক উৎপাদন ক্ষমতা বার্ষিক হচ্ছে 30,000 টন। তাহলে উত্তরটা এখানে কি হবে? উত্তরটা হবে বেলাগাভি। বোঝা গেল? বেলাগাভি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোথাকার বেলাগাভি? সেটা হচ্ছে কর্ণাটকের বেলাগাভি। বোঝা গেল? কর্ণাটকের বেলাগাভিতে এটা চালু হয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে আসামের দিহিং পাটকাই জাতীয় উদ্যানে, দিহিং পাটকাই জাতীয় উদ্যান, জাতীয় উদ্যানটার নাম কি? দিহিং পাটকাই জাতীয় উদ্যানে 2016 সালের জীববৈচিত্র্য সমীক্ষার কত প্রজাতি রেকর্ড করা হয়েছে? তাহলে এটা হচ্ছে তোমাদের উত্তর হবে, সঠিক উত্তর 165টি প্রজাতির, 165টি প্রজাতি, ঠিক আছে, রেকর্ড করা হয়েছে। আসামের দিহিং পাটকাই ন্যাশনাল পার্কের সম্প্রতি জীববৈচিত্র্য সমীক্ষায়, এখানে 2016 হবে না, 2026 হবে, ঠিক আছে, 2026, ঠিক আছে, 2026 সমীক্ষায় 165টি প্রজাপতি নথিভুক্ত করা হয়েছে, যার মধ্যে 37টি বিপন্ন অর্থাৎ এন্ডেঞ্জার প্রজাতির অন্তর্ভুক্ত, ঠিক আছে। এরপরে চলে আসো ইন্টারন্যাশনাল নিউজের মধ্যে প্রথম কোশ্চেন দেখো, ভারত ও মরক্কো আগামী কত বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করেছে? ভারত আর মরক্কোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি হয়েছে, যেখানে 5 বছরের মধ্যে কিন্তু বাণিজ্য দ্বিগুণ করার উদ্দেশ্য রয়েছে। ভারত ও মরক্কো আগামী 5 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করতে সক্ষম হয়েছে, সম্মত হয়েছে। এই লক্ষ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়েছে, যা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট বা PTA নিয়ে কাজ করবে, ঠিক আছে। তাহলে এই যে ব্যবসা বাণিজ্য নিয়ে কাজ করবে তাদের, সেটার নাম কি? প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট বা PTA, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, মস্কোতে অনুষ্ঠিত রুশ ভারত সংরক্ষণ গোল টেবিল বৈঠকে ভারত তুষার চিতা মানে হচ্ছে স্নো লেপার্ড, যেগুলো তার সংরক্ষণের কোন পদ্ধতি তুলে ধরেছে? এর মধ্যে কোন পদ্ধতি? দেখো, জেনেটিক অ্যানালাইসিস, একটা কোনো প্রজাতি যদি তুমি সংরক্ষণ করতে চাও তাহলে দেখো জেনেটিক অ্যানালাইসিস সেটাও লাগবে, রেডিও টেলিমেট্রি সেটা লাগবে, আর এটা হচ্ছে পপুলেশন এস্টিমেশন, অবশ্যই সেটার সংখ্যাগত মান তোমাদের জেনে রাখতে হবে সংরক্ষণ করার জন্য, ঠিক আছে। তার মানে অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আগস্ট 26 তারিখে মস্কোতে অনুষ্ঠিত রাশিয়ান ইন্ডিয়ান কনজারভেশন রাউন্ড টেবিলে ভারত তুষার চিতা গণনার পদ্ধতি অর্থাৎ পপুলেশন নির্ধারণ, রেডিও টেলিমেট্রি, জেনেটিক অ্যানালিসিসের মতো বিজ্ঞানভিত্তিক পদক্ষেপগুলো তুলে ধরেছেন। তাহলে এখানে কিন্তু একটা যে আমাদের পরিবেশের যে রিজার্ভ কিছু করতে হবে, কিছু বিপন্নপ্রায় প্রাণী তাদের সম্বন্ধে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বরফ এবং পাথরের পতন অর্থাৎ আইস অ্যান্ড রক অ্যাভালাঞ্চ কারণে নেপালে কোন নদীর জল হঠাৎ বৃদ্ধি পেয়ে ভয়াবহ আকস্মিক বন্যা ফ্ল্যাশ ফ্লোড দেখা গেছে? তাহলে তোমরা সবাই জানো নেপালে খুবই খারাপ অবস্থা, ওখানে এখন বন্যা হচ্ছে। তো ওখানে কোন নদীর কারণে এই বন্যাটা হলো? তাহলে ওই নদীটার নাম হচ্ছে লেন্ডে খোলা রিভার, ঠিক আছে, লেন্ডে খোলা রিভার। তাহলে খোলা রিভার মনে রাখবা, খোলা রিভার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খোলা রিভারের উপরে দেখো বরফ অনেক বেশি পরিমাণে গলে গেছে, গলে জল হয়েছে, আর পাথর মোটা বড় বড় পাথর যদি একটা নদীর ভিতরে পড়ে তাহলে কি হবে? ফ্লাড হবে, ঠিক আছে। তো সেই জন্যই হয়েছে এটা। আগস্ট 26 তারিখে নেপালে রাসুবা জেলায় বরফ এবং পাথর ধসের কারণে লেন্ডে খোলা নদীর জল হঠাৎ বিপজ্জনকভাবে বৃদ্ধি পায়, এর ফলে সৃষ্ট বন্যায় ব্যাপক প্রাণহানি ঘটে এবং শত শত মানুষ কিন্তু এখানে নিখোঁজ হয়ে যায়, খুবই খারাপ অবস্থা, প্রে ফর দেম। আচ্ছা, এর জন্য আমাদের ভারত সরকার কিন্তু বিশেষ ভূমিকা পালন করেছে, এটা খুবই ইম্পর্টেন্ট। বন্যা দুর্গত নেপালে ভারত কোন বিমান বাহিনী IAF, ঠিক আছে, ইন্ডিয়ান এয়ারফোর্স বিমানের মাধ্যমে 10 টন ত্রাণ পাঠিয়েছে। তাহলে 10 টন ত্রাণ পাঠিয়েছে, তাহলে কোন IAF এর মাধ্যমে? সেটা হচ্ছে কোন IAF বিমানের মাধ্যমে? সেটা হচ্ছে C-130J এয়ারক্রাফট, C-130J
এয়ারক্রাফট, ঠিক আছে। নেপালে বন্যার ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্যার্থে ভারত C-130J বিমানের সাহায্যে 10 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। এই প্যাকেজে ছিল প্রয়োজনীয় ওষুধ, ত্রিপল বা আশ্রয়ের উপকরণ, ঠিক আছে, কম্বল, হাইজিন কিট এবং সোশ্যাল ল্যাম্প, মানে বিভিন্ন জিনিসপত্র আরও ছিল, খাবার দাবারও ছিল, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো, ভারত জাপান স্টার্ট আপ এবং ডিপ টেক সহযোগিতা বাড়াতে কত ডলার দ্বিতীয় ফান্ড অফ ফান্ডস প্রস্তাব করা হয়েছে? তাহলে ভারত এবং জাপানের মধ্যে $1 বিলিয়ন ডলারের দ্বিতীয় ফান্ড অফ ফান্ড প্রস্তাব করা হয়েছে। ভারত ও জাপান স্টার্ট আপ, প্রযুক্তি ও MSME ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে 4 স্তরের ফ্রেমওয়ার্ক গঠন করা হয়েছে। পাশাপাশি ভারত দ্বিতীয় হচ্ছে $1 বিলিয়ন মানে ডিপ টেক ফান্ড অফ ফান্ড প্রস্তাব করেছেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভারত আর জাপানের মধ্যে একটা বলতে পারো। আচ্ছা, নেক্সট সমঝোতা বলতে পারো। নেক্সট দেখো আমাদের ডিফেন্সের উপরে দেখো কী আছে। DRDO সম্প্রতি লাদাখের কোন ড্রপ জোনে -15°C তাপমাত্রায় স্বদেশি মিলিটারি কমব্যাট প্যারাশুট সিস্টেম সফলভাবে পরীক্ষা করেছে কোথায় সফলভাবে? এটার নাম হচ্ছে নিয়মামুদ ড্রপ জোন, ঠিক আছে, এটা একটা নাম। এখানে কিন্তু কি হয়েছে, এখানে হচ্ছে স্বদেশি মিলিটারি কমব্যাট প্যারাশুট সিস্টেম সফলভাবে কিন্তু পরীক্ষা করেছে নিয়মামুদ ড্রপ জোন, ঠিক আছে। DRDO সাফল্যের সাথে লাদাখের নিয়মামুদ ড্রপ জোনে 2200 ফিট উচ্চতা এবং -15°C অতি শীতল তাপমাত্রায় তাদের স্বদেশি মিলিটারি কমব্যাট প্যারাশুট সিস্টেমের পরীক্ষা সম্পন্ন করেছে, ঠিক আছে। নামটা মনে রাখবা, নিয়মামুদ ড্রপ জোন, ঠিক আছে। এরপরে দেখো কোশ্চেনটা হচ্ছে গোয়া শিপইয়ার্ড লিমিটেড বা GSL ভারতীয় কোস্ট গার্ডকে সরবরাহ করা GCJS অজিত কোন ক্লাসের ফার্স্ট পেট্রোল ভেসেল? তাহলে ভারত কোস্ট গার্ডকে সরবরাহ করেছে ICGS অজিত নামে একটা পেট্রোল ভেসেল। সেটা কোন ক্লাসে? সেটা হচ্ছে অদম্য ক্লাস। ক্লাসটার নাম কি? অদম্য ক্লাস। ইন্ডিয়ান কোস্ট গার্ড আগস্টে 25 তারিখে গোয়া শিপইয়ার্ড লিমিটেড থেকে 51.43 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ICGS অজিত গ্রহণ করে। এটি একটি অদম্য ক্লাস ফার্স্ট পেট্রোল ভেসেল যাতে 65%-এর বেশি দেশীয় সামগ্রী ব্যবহার করা হয়েছে। নেক্সট টপিকে চলে যাই, হেলিকপ্টার ইঞ্জিন পার্টনারশিপ, যেখানে দেখো HAL এবং সাফরান ভারতের ভবিষ্যৎ সামরিক হেলিকপ্টারের জন্য কত হর্স পাওয়ার আরাবলি ইঞ্জিন তৈরির চুক্তি স্বাক্ষর করেছে? কত হর্স পাওয়ার? সেটা হচ্ছে 3500 থেকে 4000 শাফট হর্স পাওয়ার অর্থাৎ SHP সম্পন্ন করেছে, ঠিক আছে। হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেড, ঠিক আছে, হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেড এবং ফ্রান্সের স্যাফরন কোম্পানি যৌথভাবে 3500 থেকে 4000 শাফট হর্স পাওয়ার সম্পন্ন আরাবল্লী হেলিকপ্টার ইঞ্জিন তৈরির চুক্তি স্বাক্ষর করেছে। এটি ভারতের বহুমুখী সামরিক হেলিকপ্টার ব্যবহৃত হবে, ঠিক আছে। নেক্সট টপিক দেখো, স্পোর্টসের বিষয়ে দেখো 17 বছর বয়সী অপূর্ব কামলে, ঠিক আছে, বেঙ্গালুরুতে আয়োজিত FIDE, এটা হচ্ছে র্যাঙ্কড র্যাপিড দাবা প্রতিযোগিতা 9 নম্বর রাউন্ডে কত পয়েন্ট অর্জন করে খেতাব জেতেন? তাহলে 9 রাউন্ডে কত পয়েন্ট অর্জন করে ইনি খেতাব জিতে নেন, এর মুকুট তুলে নেন হচ্ছে 8.5 পয়েন্ট পেয়ে কিন্তু তিনি জয়ী হন, ঠিক আছে। 17 বছর বয়সী অপূর্ব কামলে বেঙ্গালুরু 700 এর বেশি প্রতিযোগীকে হারিয়ে FIDE রেটেড র্যাপিড চেস প্রতিযোগিতায় জয়লাভ করেন। তিনি মোট 9 রাউন্ডের খেলায় 8.5 পয়েন্ট সংগ্রহ করেছে, ঠিক আছে। এরপরে দেখো এশিয়ান গেমস থেকে 2026 এশিয়ান গেমসের জন্য ক্রীড়া মন্ত্রক MYAS অর্থাৎ মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের কত সদস্যের ভারতীয় স্পোর্ট দলকে অনুমোদন দিয়েছে? কত সদস্যের? 15 জন সদস্যের একটা দল গঠন করেছে, সেটার অনুমোদন দিয়েছে, ঠিক আছে।
মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস যেটা MYAS নামে পরিচিত, জাপানের হচ্ছে এইচি নাগোয়াতে আয়োজিত হতে চলা 2026-এ, তাহলে কোথায় আয়োজিত হতে চলেছে এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। জাপানের এইচি নেগোয়া, ঠিক আছে, এইচি নেগোয়াতে আয়োজিত হতে চলেছে 2026 এশিয়ান গেমস। এর জন্য 15 মেম্বার যুক্ত ভারতীয় স্পোর্ট দলকে অনুমোদন দিয়েছে। তারা 4টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরি খেলার অংশ কিন্তু নেবে, ঠিক আছে। নেক্সটে চলে যাই আমরা। আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে জাতিসংঘ বা ইউএন স্বীকৃত দ্বিতীয় বিশ্ব হ্রদ দিবস বা ওয়ার্ল্ড লেক ডে, বিশ্ব হ্রদ দিবস বা ওয়ার্ল্ড লেক ডে কবে পালিত হয়। আচ্ছা, তোমাদের একটা ভিডিও দেবো যেখানে প্রত্যেকটা দিন কোন কোন দিবস পালিত হয় সেটা আমি একটা সামারাইজ করে একটা ভিডিওর মধ্যে কম্পাইল করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো ওয়ার্ল্ড লেক ডে, ঠিক আছে, এটা তোমাদের পালন হয় আগস্ট 27, ঠিক আছে, 27 তারিখে কিন্তু আন্তর্জাতিকভাবে ওয়ার্ল্ড লেক ডে 2026 পালিত হয়, ঠিক আছে। এটি দ্বিতীয় জাতিসংঘের স্বীকৃত দিবস, যার মূল লক্ষ্য হলো বিশ্বজুড়ে বিশুদ্ধ জল, জীববৈচিত্র্য, মানুষের জীবিকা এবং পরিবেশগত নিরাপত্তার জন্য হ্রদকে সংরক্ষণের গুরুত্ব প্রচার করা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন আমাদের আছে, সেটা হচ্ছে তোমার দেখো 80 বছর বয়সে প্রয়াত ব্রিটিশ অভিনেতা টিম কারি, ঠিক আছে, প্রধানত কোন ক্ষেত্রে তার অবদান জন্য পরিচিত। আচ্ছা, ইনি মনে রাখবো টিম কারি, তিনি 80 বছরে প্রয়াত হন, আর তিনি ছিলেন ফিল্ম, টেলিভিশন এবং থিয়েটারের মধ্যে বিশেষ পরিচিত, ঠিক আছে। বিখ্যাত ব্রিটিশ অভিনেতা টিম কারি 80 বছর বয়সে আগস্ট 25 তারিখে কিন্তু লস অ্যাঞ্জেলেসে মৃত্যুবরণ করেন। তিনি চলচ্চিত্র, টেলিভিশন, থিয়েটার জগৎ জুড়ে দীর্ঘদিন প্রশংসনীয় কাজ করেছেন। তো আজকের লেকচার ছিল এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর শেয়ার করো বেশি বেশি করে, আর কমেন্ট করো। কোনো জায়গায় প্রবলেম থাকলে এই PDF আমি আমার টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে দিয়ে দেবো ভালো লাগলে। আর পরে ডেইলি এরকম আমার কারেন্ট অ্যাফেয়ার্স পেতে হলে আজকে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেল সায়েন্স শেখো। থ্যাংক ইউ।